খেয়ে নে। আর কতদিন তোকে এভাবে খাইয়ে দিতে হবে বলতো? তুই বড় হয়েছিস, এখন তো নিজে হাতে খাবি। মা, তুমি খাই দেবে, না হলে আমি খাবো না। তাই বললে হয়? খেয়ে নে তো। শাহিন, শাহিন, তোর এখনো খাওয়াই হলো না, আর ওই দেখ শ্রাবণী চলে এসেছে। এত বড় হয়ে গেছে, এখনো খাই দিতে হয়? তাতে তোর কি? তোর হিংসা হচ্ছে নাকি? আয় মাই, তুই আয়। আমাকে এভাবে কেউ কোনোদিন খাই দেয় না। আমার মা নেই তো। কি বললো তোমার মানে? তুমি মনে করো আমি তোমার মা। যখন তোমার মায়ের কথা খুব মনে পড়বে তখন আমার কাছে চলে আসবে। না মা, তুমি ওকে আসতে বলো না। ও খালি খালি আমার সাথে ঝগড়া করে। ঝগড়া করে? আবার তো দুজন দুজনকে ছাড়া এক মিনিট থাকতে পারিস না। এই তাড়াতাড়ি চ তো, ক্লাস শুরু হয়ে গেলে স্যার আবার বকবে। ঠিক আছে, চ। ক্লাস কিন্তু লেট করবি না, তাড়াতাড়ি পড়তে চলে আসবি। কেন? আব্বা আমাদেরকে পড়িয়ে একটা জায়গায় যাবে। আচ্ছা ঠিক আছে, তাই আসবো। শাহিন, তোমার খাতাটা দাও। কি হলো, অঙ্কটা এখনো করতে পারোনি? মাস্টার মশাই, অঙ্কটা ভালো বুঝতে পারছি না। ঠিক আছে, আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, এবার এগুলোকে আমাদের সব একসঙ্গে মিলে গুণ করতে হবে। গুণ করার পর যে উত্তরটা আমরা পাবো সেটাই হলো এর লসাগু। ঠিক আছে? শ্রাবণী, তুই জ্যামিতিগুলো কর, আমি এসে দেখব। ঠিক আছে আব্বা। তোর কম্পাসটা একটু দেখিয়ে। না আমি দেবো না, তোরটা দি কর। আরে দে না একটু। না আমি দেবো না। দিবে নে। আহ, কি হলো তোর? দিলি তো আমার হাতটা কেটে। দেখি দেখি। ইস, অনেকটা কেটে গেছে রে। সরি, কিছু মনে করিস না, আমি বুঝতে পারিনি। ঠিক আছে ছেড়ে দে, বেশি কাটেনি। তুই বললেই হবে, ছেড়ে দিলে অনেক রক্ত বেরাবে। আমি ছাড়বো না। নিজে কারবারি করে আমার হাতটা কেটে দিয়ে এখন আবার দরদ দেখাচ্ছে। তুই বিশ্বাস কর শ্রাবণী, আমি ইচ্ছে করে তোর হাতটা কাটিনি। কি রে, তোর চোখে পানি? তুই জানিস না, তোর কিছু হলে আমি সহ্য করতে পারি না। ঠিক আছে, খুব হয়েছে, এবার বাড়ি যা, তা না হলে একেবারে বাড়ি যেতে পারবি না। ঠিক আছে, তাহলে তুই থাক, আমি আসছি। এই, তোরা শাইনকে দেখেছিস? কই না তো। ক্লাস থেকে বেরিয়েছে, কোথায় গেল? এত খুঁজেও তো পাচ্ছি না। সবসময় শুধু শাহিন আর শাহিন, ওকে ছাড়া তুই থাকতে পারিস না বল? না মানে অনেকক্ষণ দেখিনি তো, তাই। শ্রাবণী, তুই একটা সত্যি কথা বলবি। কি কথা বল? তুই শাহিনকে খুব ভালোবাসিস বল? জানি না, তুই না বললেও গোটা কলেজের সবাই জানে তুই শাহিনকে ভালোবাসিস। গোটা কলেজের সবাই জানলেও শাহিন জানে না। কেন, তুই ওকে এত ভালোবাসিস কোনোদিন বলিসনি? আমাকে বলতে হবে কেন? ও বুঝতে পারে না? তুই জানিস না, ছেলেরা এমনই হয়। তুই ওকে তোর মনের কথাটা বলে দে, নইলে পরে তোকে পস্তাতে হবে। আমাকে বলতে হবে না, দেখবি ওই আমাকে বলবে। এটা আমার ভালোবাসার বিশ্বাস। দেখি তোর ভালোবাসার বিশ্বাস।
ঠিক আছে তোরা থাক, আমি আসছি। কি রে, তুই এখানে বসে আছিস? আমি তোকে কখন থেকে খুঁজে বেড়াচ্ছি। তুই জানিস নি, তোকে একটু না দেখতে পেলে আমার ভালো লাগে না। আর আমার লাগে বল, আমিও তো তোকে অনেকক্ষণ ধরে খুঁজে বেড়াচ্ছি। আমাকে খুঁজছিলি কেন? তোকে আমি একটা কথা বলবো, তুই ছাড়া আমার আর কি আছে বল। আমি তোকে একটা কথা বলবো বলবো করে বলতে পারছি না। কি কথা বল? আগে তুই বল। আজ না, কাল তো আমাদের কলেজ ছুটি আছে, চল মেঘনা পার্কে থেকে ঘুরে আসি, ওখানেই সব বলবো। ঠিক আছে, তাই হবে। জানি না, ও যখন বলবি আমি তোমায় ভালোবাসি, তখন যে আমার কি আনন্দ হবে আমি কল্পনা করতেই পারছি না। মনে হয় আমার মতন সুখী মানুষ এই পৃথিবীতে আর দুটো নেই। এই রাত কেন যাচ্ছে না, কখন সকাল হবে, কখন ওর মনের কথাটা শুনবো ভেবে মনটা কেমন আকুলি বিকুলি করছে। তুই একটা কি বলবো বলেছিস, সেই কথাটা ভেবে আমার সারা রাত ঘুম হয়নি। আমারও তাই, এমন একটা দিন আসলে এরকমই হয় বল। তাহলে বল, কি বলবো বলছিলিস? না, আগে তুই বল, তারপরে আমি বলছি। ঠিক আছে, তোর হাতটা দে। তোমার হাতটা ছুতেই আমার সারা শরীরে ভালোবাসার পরশ পেলাম। আমার জীবনের সব থেকে ভালো দিন আজকে, তোমার ছোঁয়া ফার্স্ট টাইম পেলাম। এই আংটিটা তোমার জন্য, ভালোবাসা উপহার হিসাবে তোমার আঙুলে পরিয়ে দিলাম। আমার প্রপোজ করাটা কেমন হয়েছে বলতো? ভালো হয়নি? ঠিক এইভাবেই আমি আমার সালমাকে প্রপোজ করব। সালমা? হ্যাঁ, ওর কথা বলবো বলেই তো তোকে এখানে ডেকেছি। ও এক্ষুনি আসলো বলে। তুই জানিস, ওকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। ওকে যদি আমি না পাই। হাই শাহিন। এসো। এ শ্রাবণী, আমার সব থেকে ভালো বন্ধু। তুমি এর কথাই বলতে? হ্যাঁ। তুই আবার কোথায় যাচ্ছিস? তুই প্রপোজটা করে নি। তুই কোথাও যাবি না। আর তুই কি বললো বলছিলিস বল? না রে, কিছু না, আমি তোকে এমনি বলেছিলাম। ঠিক আছে, তুই সালমার সাথে কথা বল, আমি একটু আসছি। আজকে আমরা এখানে আসছি কি জন্য আপনারা মোটামুটি জানেন তো সব? জানেন না? জানেন। আমরা ব্যারিস্টার এ.কে.এম. কামরুজ্জামানের পক্ষ থেকে আজ দীর্ঘ 6 মাস ধরে আমরা এই উপজেলায়, পৌরসভায়, সব জায়গায় আমরা বিভিন্নভাবে কাজ করে আসছি। আমরা ইনশাল্লাহ সাকসেসও হয়েছি। আপনারা জানেন, ব্যারিস্টার এ.কে.এম. কামরুজ্জামান উনি হলো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত আইন বিষয়ক উপদেষ্টা। উনি সবসময় তারেক রহমানের সঙ্গেই থাকেন। ওনার বাড়িও আমাদের পাওয়াপুরে, এই মোস্তাফর সালেপুর জেলা, ফুলবাড়ি সেটেল হচ্ছেন না। তো এই ব্যারিস্টার কামরুজ্জামান ভাইকে এই তারেক রহমানই সম্বোধনা দেওয়ার জন্য আমাদের জেলা বিএনপির যে সেক্রেটারি, সভাপতি, তাদেরকে রিকোয়েস্ট করে ফুলবাড়িতে একটা সম্বোধনা দেওয়া হয়েছে। এই সম্বোধনায় হক সাহেবও ছিলেন সবাই, এবং ওইখান থেকে আবার পার্বতীপুরেও কিন্তু আমাদের এখানে এই কামরুজ্জামানকে আমরা এই সম্বোধনা দিয়েছি। হক সাহেব ছিল, হক সাহেবই দিয়েছে, আমরাও ছিলাম, সম্বোধনা দিয়ে। সম্বোধনাটা দেওয়ার পর ওনার বাসায় কামরুজ্জামান ভাই ছিল, খাওয়া দাওয়া করাইছে, এবং ওখানে একটা আলোচনাও হয়েছে যে উনি এই পাউতুর উপজেলায় যারা নির্যাতিত
যারা বিগত দিনে আওয়ামী লীগের আমলে নির্যাতিত হয়েছেন, জেল খেটেছেন, বাড়ি থেকে পালনরত ছিলেন, তাদের জন্য উনি সকলকে ক্রেশ দিলেন। এইটা হক সাহেবের বাসায় কিন্তু আলোচনা হয়, হক সাহেবও রাজি হয়েছে এবং এটা অনুযায়ী একটা ডেট করা হয়েছিল, সম্ভবত 9 তারিখ মাস। এই অনুযায়ী উনি ক্রেশগুলো করছিলেন, প্রায় 250 ক্রেশ, এবং উনি লন্ডন থেকে আসবেন, এগুলা বিতরণ করে দিলেন। ঠিক ওই মুহূর্তে কে বা কারা কার প্ররোচনায় এই জিনিসটাকে বানচাল করে দেওয়া। সূত্রপাত কিন্তু ওইখান থেকে শুরু, আপনারা খেয়াল করবেন। সূত্রপাতটা ডিভাইডেশনের সূত্রপাতটা কিন্তু ওইখান থেকে শুরু। উনি মনে আঘাত পাইছে যে আমি গেলাম আঙ্কেলের বাসায়, খাওয়া দাওয়া করলাম, সম্বর্ধনা দিল, আর এই ক্রেশ দেওয়ার ডেটটা তো উনিই ঠিক করলেন, আমি ক্রেশ তৈরি করলাম, অথচ এই ক্রেশগুলো দিব ঠিক এই মুহূর্তে বললো আর দেওয়া যাবে না। ক্রেশগুলো কিন্তু ওনার বানানো হয়েছে, ওইখানে ডিভাইডেশন শুরু হয়ে গেল। যাই হোক, যাওয়ার পরে এখন উনি পাউসুরে উনি ঢুকবেন কিভাবে, তখন উনি ধরেন যে বিভিন্ন রকম বিএনপির লোকজনকে ফোন করা, কথা বলা, এইভাবে উনি ম্যানেজ করার চেষ্টা করলেন। ঠিক ওইভাবে সবার সঙ্গে করছেন, কিন্তু তখন ওই মুহূর্তে আমি, সংগ্রাম, সাধক, ডাক্তার মমিনুল, এই মাঞ্জু, এই আমরা 6টা, আর আমিনুল চেয়ারম্যান, এই 7 জন লোক কিন্তু ওনাকে আমরা সমর্থন করলাম ওই মুহূর্তে। তখন কিন্তু কেউ ছিল না। তখন আমরা ফুলবাড়িতে গেলাম, মিটিং করলাম। এর আগে বহু মিটিং হচ্ছে, আমরা অনেক কিছু হচ্ছে। তারপরে আমরা মাঠে নামলাম। এই মাঠে নামার পর এই যে 6 মাঠ, এই যে বিচরণ করলাম আমরা, এবং উনি যে উঠান বৈঠক করলো, আপনার আমাদের পাউসুরে 8টা জায়গায় হয়েছে। তার মধ্যে 4 নম্বর ওয়ার্ডেই হলো সব, 4 নম্বর ওয়ার্ডে সব, 6 নম্বর ওয়ার্ডে খালি নুননগরে করছি আর পুরা ভিড়াই করছি, বাকি এদিকে কিন্তু আর পাইনি। আর উপজেলায় কিন্তু উনি 162টা উঠান বৈঠক করছে, একটা ওয়ার্ডে 3টা 4টা করে উঠান বৈঠক করছে। প্রতিটা উঠান বৈঠকে আপনার ধরেন যে এরকম 150 মহিলা, 50-60 জন পুরুষ এরা ছিল। ওনার একান্তই ইচ্ছা হলো যে আমি পাউলপুর উপজেলায় প্রতিটা লোকের কাছে আমি যাই পরিচিত হব এবং আমার মতামতটা ব্যক্ত করব, তাদের মতামত শুনব, তাদের ভালোবাসা আমি আদায় করব। তাদের ভালোবাসা যদি আমি নিতে না পারি, তাহলে তো আমি আগামী দিনে নমিনেশন পাইলেও আমি তো এমপি হতে পারবো। ওনার বক্তব্য হলো কিন্তু এইটা। উনি ওই জন্য আসে জেলে, তাঁতি, কুমার, রিক্সাওয়ালা, ভ্যান চালক, যাকে পাইছে তাকে বুকি জোরে ধরে নিয়েছে। একটা ব্যারিস্টার মানুষ কিন্তু বুকি জোরে ধরে নিয়েছে। ওনার আন্তরিকতা কিন্তু এত তাড়াতাড়ি বাড়ে নেই, এই কারণেই বাড়ছে। এখন এটার কারণে যাই হোক, আমরা যখন এটা করলাম, করার পর আমাদের এই বাকি পৌরসভাটা উঠান বৈঠকটা হয়নি। এখন বললো যে আমার বাইরে আমাদের সভাপতি ডাকে বললো যে উপজেলায় কিন্তু এই ওয়ার্ডে এইরকম কমিটি হচ্ছে, ঠিক এরকমই কমিটি হচ্ছে। পৌরসভাটা আপনি এই কমিটিগুলো আপনারা করেন, মানুষকে বলবো, আমাকে বলবো, সবাইকে বলবো, ঠিক আছে কমিটি করবো আমরা। এটা কী কমিটি করবো? এটা একটা ছায়া কমিটি করেন। কারণ যেহেতু আপনি বুঝতেছেন একটু বিএনপি আমার পক্ষে এখন কাজ করতেছে, আসতেছে না, তো তারেক রহমান আপনি নির্দেশ দিচ্ছেন তুমি তোমার মতো করে চলো, তুমি তোমার মতো করে অ্যাডভান্স হও, দল আছে দলের জায়গা থাক, তুমি তোমার মতো করে যাও, মানুষের ভালোবাসা অর্জন করো, মানুষের কাছে যাও। দল তো সবাই করে না। দল আমাদের পাউতুলে যদি আমাদের পাউতুলে ধরেন 4 লাখ ভোট, তো 4 লাখ লোক কিন্তু দল করে না। দল করলে কতজন হবে? 30-40 হাজার, এর বেশি হবে না। হ্যাঁ, তো এই বাকি লোকগুলোর কাছে তুমি যাও, ভোটটা তো সবাইকেই সবার কাছ থেকেই নিতে হবে। যার কারণে উনি বললো যে তাহলে এক কাজ করি, এই ছায়া কমিটিগুলো করি। এই ছায়া কমিটিটা উদ্দেশ্যই হচ্ছে আমাদের তারেক রহমান যে 31 দফা যে বাস্তবায়নের লক্ষ্য দিছে, সেই 31 দফা বাস্তবায়নের যে লক্ষ্যটা, এটা কি কি, এগুলো আমরা এই কমিটিকে জানাই দিব। এবং
আমাদের যে বিএনপির যে ধানের শীষ, এই যে প্রতীক, এই ধানের শীষের এই ছায়াতল আমাদের দল মত নির্বিশেষে সবাইকে ভালোবাসার মাধ্যমে, আন্তরিকতার মাধ্যমে কাছে টানে নিয়ে আসবে।